সবাইকে স্বাগত জানাচ্ছি। একসময় আমাদের অরুণিমার প্রথম টিম লিডার সোনিয়া এবং তার কন্যার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথম যখন আমি অরুণিমার লাইভ শুরু করি তখন নৌসিনের বয়স কত হবে? 3-4 বছর হবে না, তার একটু বেশি হবে? তার বেশি না। আরও বেশি না? 3.5 বছর। 3.5 বছর মতো হবে, ওই করোনার মধ্যে, তাই না? করোনার আগে। করোনার আগে তো আমাদের পেজ থেকে লাইভ হয়নি। হ্যাঁ, লাইভ তো করতাম পরে, কিন্তু সেটা দেখার পরে লাইভ শেখাতো আমাকে। কি বলবো যে আন্টি বলবেন যে হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তাই না? তো সেই নওশিন এখন বড় হয়ে গেছে। আর ইতোমধ্যে একটু ছোট্ট করে বলে রাখি যে সোনিয়া ছিল আসলে মেহেরপুরে, কিন্তু আমরা যখন কুষ্টিয়াতে ওকে নিয়ে আসলাম, তারপর কি করব, কিভাবে ওকে সারভাইভ করাবো, কেন করাবো, সেটা ওর মুখ থেকে শুনবো। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে ব্লকের একটা কারখানা করলে ওখানে হয়তো বা কাজ দেওয়া যাবে। তো সোনিয়া, তুমি বলো, তুমি আমাদের অরুণিমার প্রথম টিম লিডার, বেশ ভালো ছিলে, তুমি অনেকগুলো টাকা ইনকাম করেছিলে, তাই না? তারপরে তোমার জীবনে কি দুর্ঘটনাটা ঘটে? দুর্ঘটনা বলতে জোরে বলো একটু। এটা যখন আমার প্রথমে কি যে তোমার স্বামীর সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে যায়, কেন হয়ে যায়? তো অনেক বিয়ে শাদী করে অনেক অত্যাচার করতো, আর অনেকগুলো বিয়ে করে বেড়াতো মূলত এটা। এবং সে কি সংসারের দায়িত্ব নিত? কোনো দায়িত্ব নিত না। আচ্ছা। তারপর আমার উপরে অনেক মারধর, অনেক অত্যাচার করতো। এই কাজ করি কিন্তু আমি সংসার চালাতাম। আর নৌসিনও তখন ভালো ছিল না ওখানে, বোধহয়, নাকি? ভালো ছিলে? নৌসিন আমাকে একদিন বলেছিল যে বড় হয়েও পুলিশ হবে, তারপরে বিচার করবে। কিন্তু বাবার কি আর বিচার করা যায়? যায় না তো, না? বাবা তো বাবাই। হ্যাঁ, যায়। আচ্ছা, সবারই যায়। ও মানে অন্যায় করলে সবারই বিচার করা যায়, শিশুরাই বলতে পারে এটা, বুঝছেন? যাই হোক, হ্যাঁ, তারপরে যেটা হলো যে তুমি যে অনেকগুলো টাকা জমালে, সেই জমানো টাকা দিয়ে তুমি কি করেছিলে? সেই জমানো টাকা দিয়ে আমি একটা জায়গা কিনতে গিয়েছিলাম। তো জায়গাটা, টাকা পয়সা সবই দিয়েছিলাম। তো রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। তো এমন পর্যায়ে যে রেজিস্ট্রি ঘরে যেয়ে আর সেই জায়গা আমাকে রেজিস্ট্রি করে দেয় না। মানে সে কি যে একটা দুষ্টু লোক। তো আমাকে অনেকবার মানুষজন, কোনো কিছু দিয়ে আমার কাজ হলো না। যেহেতু থানায় গেলাম, তাও কোনো কাজ হলো না। লাস্টে থানার মাধ্যমে কোর্টে দেওয়া হলো। কোর্টে এখন ধরেন কেস চলছে, তাও ওকে 2-3 বার হাজত খাটলো, তাও এখন সে টাকা ফেরত দেন। জায়গাটাও তুমি তো ইতিমধ্যে মানে উকিল ধরেছো, কিন্তু অনেকবার কেসের ডেট খালি বদলায়। কতদিন হলো কেসটা? তো এদিকে বছর ঘুরে আসছে। 1 বছর হয়ে গেল, ডেট শুধু ডেট দিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তো এখন তুমি এই যে একলা হলে, মানে তুমি যে ডিভোর্সের পরে যে তুমি একলা হয়ে গেলে, তারপর থেকে তোমার এই সারা কত কত বছর হলো এটা? 6 বছর হচ্ছে। ডিভোর্সের 6 বছর হয়ে গেল? না, ডিভোর্স দেওয়া 3 বছর হচ্ছে। ডিভোর্স দেওয়া 3 বছর হচ্ছে। এই 3 বছরে এই তোমার জীবন কিভাবে চলছিল? মানে সম্পূর্ণ যে চালাইলে, সম্পূর্ণ আমার অরুণিমার উপরে সম্পূর্ণ অরুণিমার উপর চলছিল? সম্পূর্ণটা। আমি মেহেরপুরে থাকতে, ওখান থেকে ডিভোর্স হয়ে চলে যাওয়ার পরে বাবার মার বাসায়ও যায়নি। আমি বাসা ভাড়ায় থাকতাম। বাসা ভাড়ায় থেকে মেয়ের লেখাপড়া, মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব, মানে সবকিছু টোটাল যা কিছুই যাবতীয় লাগে এর ভিতরেই আমার চলেছে। তো এইটা তোমার তখন লোন হয়ে গেল কেন? লোন হয়ে গেল আমার, ধরেন ওই যে জায়গাটা নিলাম, জায়গাটা নিতে যেয়ে ওই জায়গাটাও দিল না। না দেওয়ার কারণে আমার এখানে এখন হাঁটাহাঁটি করতে, আসা যাওয়া করতে, কোর্ট কাছারি করতে করতে আমার ধরেন আস্তে আস্তে মানে এই বাসা ভাড়া ইমা করতে করতে আমার ওই 45,000 টাকা মতন ঋণ হয়ে যায়। আচ্ছা, তো মানে এগুলা কি যে যখন আমি হয়তো বিলগুলা দিতাম, তুমি সেগুলো পরিশোধ করতে পারতে না, ওদিকে না দিয়ে তোমার খরচটা করতাম, কিন্তু টাকা তো আমারই থাকতো, কিন্তু অরুণিমারই টাকা, কিন্তু আমি ওই টাকাই খরচ করেছি। কিন্তু ওই টাকাটা আমি দিতে পারতাম না। ওই করতে করতে কখনো 3,000, কখনো 2,000 টাকা খরচ করতে করতে হিসাব করে দেখি অনেক টাকাই আমার মানে এরকম টাকা আমার 45,000 টাকা। 45 টাকা আমি হিসাব করে দেখি যে আস্তে আস্তে অনেক টাকা যখন আমার হয়ে গেছে, সেখন আমি জানালাম যে আমার এরকম সমস্যা পাখি। জানানোর পরে এখন ওনারা একটা সিদ্ধান্ত দিল যে আসুক, এখানে আসলে কিছু একটা ব্যবস্থা হবে। তখন আমি যখন যে তোমাকে বললাম যে আমি কিন্তু তোমাকে কুষ্টিয়া নিয়ে আসবো, আমি জানি না তোমাকে কি কাজ দিব, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে ওইখানে থাকলে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবে না, আরো লোনের মধ্যে চলে যাবে। আরো লোন হয়ে যেত, হতো না? আরো লোন হয়ে যেত, কারণ আমাদের তো ওখানে তো ধরেন কাজের কাম তো অনেকটা মানে কম হয়ে যাচ্ছে, বেচা কেনা তেমন নাই ওখানকার, মানে ওখানকার যে প্রোডাক্ট আমাদের ওটা ভালোভাবে আর আসছিল না, বা আমরা অন্য প্রোডাক্টে চলে গেছি, আমরা প্রোডাকশনটা আসলে চেঞ্জ করেছি। তো পরে ওখানে ধর আমার তো মেয়ের খরচ, আমার খরচ,
খাওয়া দাওয়া খরচ সব কিছু মিলিয়ে আমি যদি ওখান থেকে চলতো ওটাও আমার মানে চলা বাদ ছিল, তাহলে আমি আবার ঋণ কী করে শোধ করবো। তো আমি যখন আর পাচ্ছিলাম না তখন আমি জানালাম যে আমার সমস্যা, আমি খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি, আমার টাকা তো আমাকে শোধ করাই লাগবে। তো আমি নিজেও জানি না যে আমি এখানে এসে কী কাজ করব। তোমার খুব টেনশন ছিল সেই আমার সময়, তাই না? প্রচুর মানে আমার খুব টেনশন লাগছিল, আমি কি করবো, কি করে আমার টাকা শোধ করবো, কি কাজ করবো, আর আপা কি কাজ দিবে? আর আবার কি কাজ দিব ওখানে, যে আমার কি হবে, মানে আমার মানে অনেক মানসিক চাপের কাজ করছিল মাথাতে। মানে আমার যেহেতু কোনো কুল কিনারা নাই, যে আমি যে যে বাবা আমার বাসায় থাকতাম না, তো বাসা ভাড়ায় থাকতাম, বাবা তো দেখার কেউ নাই, যে আমি কোথায় মেয়েটা নিয়ে আমার একলা জীবন হয়ে যেতে কোনো একটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আমার সাথে একটা মেয়ে আছে, আমি ওটা নিয়ে মানে খুব টেনশনে থাকি যে একলা থাকলে একলা কিছু তো একটা করেই ফেলতে হয়। কিছু একটা থাকলে মানে একটা নিজের একটা তো মানে যে কোনো নিজে খালাম না খালাম সেটা একটা ধরন ছিল, কিন্তু সাথে তো আমার একটা বাচ্চা আছে, তার তার তো টেনশন, পড়াশোনা। তার তো কেউ দায়িত্ব নেয় না গো, তার তো দায়িত্ব এখন আমার উপরে। মানে ওর বাবা কোনো দায়িত্বই না, পালন করে কোনো না? দায়িত্বই পালন করে না। তোমার বাবা মা তোমার জন্য কোনো কিছু করতে পারেনি না? না, বাবা মা আমার বাবা মা কোনো কিছু আমার জন্য করতে পারেনি, এই পর্যন্তও করে না কেউ কোনো হেল্প আমাকে। তো আমি যে কিভাবে চলি, কিভাবে কি করে চললাম, মানে কেউ কোনো ওসব কোনো খোঁজ নেয় না। তারপরে কুষ্টিয়াতে আসলে তোমাকে নিয়ে আসার পরে যে আমি একটা ব্লকের কারখানা দিব, এটাও আমার চিন্তা ছিল। ব্লকের কারখানা করার চিন্তা আমার একদমই ছিল না। কিন্তু যখন তোমাকে আসলে নিয়ে আসলাম, কাজ দেওয়ার পরে ওটা দেখলাম যে তোমার এই লোন পরিশোধ করতে গেলে এই যে এক ছোট বোন তোমাকে কিছু টাকা সহযোগিতা করেছে, তাই না? হ্যাঁ, যে এক আপা আমাকে এই যে গত মাসে 5,000 টাকা দিয়েছিল। তো ওখান থেকে আমি দেওয়ার সাথে সাথে আমি ওই টাকাটার জন্য আমি টাকাটা তো তোমার হাতেও দেইনি, আমি একদম তোমার বিকাশে পাওনাদারকে দিয়ে দিয়েছি। বিকাশে দিয়ে দিয়েছি। তারপরে তারপরে মনে হয় তারা এর ঈদের আগেও দিয়েছিল। তার আগে আমাকে ঈদের পরে মনে হয় তার আগে দিয়েছিল 3,000 টাকা। তারপরে রোজার মধ্যেও আমাকে একজন 3,000 টাকা দিয়েছিল। তো আপুদের আমি কোনো ধন্যবাদ জানাই, আপনারা আমার পাশে আছেন বলে। আর এই অরুণিমার এই কারখানায় থেকে আমার যে আয় করছি আমি আচ্ছা, এখান এই থেকে মাসে তোমার কারখানার আয় কত? মানে সেরকম গত ভাবে তো মাসে? হিসাব হচ্ছে না কত টাকা আয় করছি, মানে তুমি টাকা বিল নিয়েছো কত এই পর্যন্ত? বিল নিয়েছি ধরেন খাওয়া দাওয়া খরচ আর ওই যে ঋণ পরিশোধ করছি এরকম ভাবে। না, টোটাল তুমি টাকা নিয়েছো ওটা মনে নাই তোমার, না? না, আমার টোটাল মনে হচ্ছে কিন্তু না, তোমার তো সেদিন হিসাব করা হলো 12,000-এর উপরে মনে হয় তুমি গত মাসে তুমি আয় 12,000 করছো। 12,000-এর উপরে আয় হয়েছে গত মাসে। 13,000 টাকা না 14,000 টাকা আমার ও আসছে। আচ্ছা, 14,000 টাকা তোমার বিল আসবে, মানে গত মাসের বিল তোমার আসছে এসছিল। 14,000 টাকা, তাই তো? হ্যাঁ, এসছিল। আর আজকে আর ধরেন বেতন হচ্ছে তোমার ছিল 2,000। যে এদিকে আজকে ধরেন আবার নিলাম যে এই মাসের ভিতরে 4,500 টাকা 4,500 টাকা নিয়ে তুমি নিলাম একদম আজকে আজ ক্লোজ করে দিলাম, যে যেটা বাকি ঋণ। ছিল ঋণ মুক্ত হলাম। তুমি কত হাজার টাকা ঋণ শোধ করলে এখানে অরুণিমায় আসার পর থেকে? এখানে ধরেন এখানে এসে ধরেন 34,000 টাকা শোধ করা হয়ে গেল, আবার আপনাদের সাথে ধরেন নেওয়া হয়েছে। আচ্ছা, মানে আমার কাছে যেটুকু বাকি আছে সেটা বাদ দাও, ধরো তো তুমি তো কাজ করে শোধই দিয়ে দিবা, তাহলে তুমি 45,000 টাকার ঋণ মুক্ত হয়ে গেছো বলা যায়, জি, আমি তাই না? টাকা ঋণ মুক্ত হয়েছি আপনাদের দোয়ায়, আপনারা পাশে আছেন বলে। আর ধরেন কারখানা থেকে আমার এই আসছে যে টাকা, সে টাকাতে আমি চলছি। এখন তোমার মেয়েটার মাসে পড়াশোনা খরচ লাগে কত? মেয়ের 1,500 টাকা লাগে। 1500 টাকা লাগে। আর তোমার বাসা ভাড়া খাওয়া দাওয়া দিয়ে মোটামুটি তোমার হচ্ছে 10 থেকে 12,000 টাকা মাসে তোমার এখন খরচ লাগবে, তাই না? তাহলে 10-12,000 টাকা খরচ লাগবে তোমাকে। তাহলে তুমি যদি হয়তো মাসে 15,000 টাকা আয় করতে পারো, তাহলে কিছু টাকা আবার জমানো যাবে একটু বিপদ আপদ বলে, তাই না? আগে এরকম করে, বা তারও বেশি হতে পারে। তো এখানে তুমি হচ্ছে কি যে এই যে বেডশিটগুলো তোমরা তুলে যদি তোমরা কি মনে করো যে এই ব্লকের, হ্যাঁ, একটা একটা করে দেখাও যে কাজগুলো আমরা করছি এখন। কাজগুলো যদি আমাদের যদি চলে, মাসে কেমন আয় করতে পারে বলো, যে সারা মাস যদি করতে পারো, মানে শরীরে আরাম দিয়ে চলে, তাহলে পরে ধরেন মাসে আমরা 15-16,000 টাকা আয় করতে পারবো। 15-16,000 টাকা আয় করতে পারবা? জি, কারখানা থেকে। মানে যদি মানে আমি সারা মাস কাজ দিতে পারি। সারা মাস যদি কাজ থাকে তাহলে আমরা মাসে 15-16,000 টাকা কাজ করতে পারবো। তো এই চমৎকার বেডশিটগুলো বানিয়েছে কি বলে আমাদের কারখানার সোনিয়া এবং লিজার টিম। লিজা আজকে আমার কাছে এই মুহূর্তে নেই, তো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তুলো। প্রত্যেকটার সাথে কিন্তু দুটো করে পিলো কভার আছে, এবং যেটা আছে যে, হ্যাঁ, এই দুটো তুলে নাও, নিয়ে এটা দিয়ে দুটো তুলে নাও, দিয়ে তারপর ওটা তুলো। হ্যাঁ, প্রত্যেকটার সাথে দুটো পিলো কভার আছে। কেউ যদি কাস্টমাইজ কি বলে কুশন কভার বা পাশ বালিশ বা কোল বালিশ যেটাকে বলেন, সেগুলো যদি আপনারা করে নেন, সেগুলোও কিন্তু করে দিতে পারবে এরা। এটা চমৎকার জলছাপ দিয়ে এইগুলো করেছে। এইটা গেল 3টা আমাদের। এটা আমরা মেঘমল্লার নাম দিয়েছি, নিলাম কী বলে রক্তকমল গেল, আর ওটা ইয়ে গেল। এটা আরও একটা লালের মধ্যে বিস্কিট কালারের জামদানির একটা কাজ আছে চমৎকার।
জামদানি মোটিফে এই চমৎকার বেডশিটের কাজগুলো করছে কারখানায়। ওরা এখন প্রথম আসলে 1 মাস শুধুমাত্র ওদের কাজের শিক্ষার বয়স। এখানে কোনো ওরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি, যা আমি শিখিয়েছি সেখান থেকেই ওরা নিজেদের যোগ্যতায় এটা আসলে নিজেরা করে নিছে। তো আমাদের প্রত্যেকটা বেডশিটের তো কিং সাইজ, এটা বিস্কিট কালারের মধ্যে যারা। নৌশিন, একটা বেডশিটটা একটু মাকে খুলতে সহযোগিতা কর, কারখানা থেকে সদ্য এসেছে সেই কারণে একটু। হ্যাঁ, নৌশিন তো মাকে অনেক হেল্প করে না? কী করিস রে? হ্যাঁ আচ্ছা, আম্মু যে রং 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 লাগিয়ে দিস। আচ্ছা, ব্লক বসাতে চেষ্টা করিস নাকি কখনো? হ্যাঁ, কয়েকটা করেছিস? ওই সেইগুলোই ওরকম ঢাবড়া হয়ে গেছে নাকি? তো ও জল ছাপে করেছিস, মানে যেখানে কোনো রিস্ক নাই। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মা কি অনেক পরিশ্রম করছে, তাই না? তুমি ভালো করে পড়াশোনা করবে তো? এই মেয়েটার কেউ যদি আমার পড়াশোনার দায়িত্ব নিত তাহলে খুব একটা ভালো হতো। তারপরে কি করেছো? আচ্ছা, হিরণ্য একটা আমাদের বেডশিট আছে যেটা খুবই হচ্ছে জনপ্রিয়, তাই না? আমাদের সর্বপ্রথম কাজ এটা। এটার হচ্ছে শুকিয়ে গেছে, খুব চমৎকার একটা আছে এই যে হিরণ্যটা। এটা সবাই অনেক অনেক পছন্দ করেছেন এবং অনেক সেল হয়েছে এটা। আর এইটা দেখিয়ে দাও, ব্লুটা। আচ্ছা, গোলাপিটা দেখিয়ে দাও। আচ্ছা, গোলাপিটা খোলার দরকার নাই, জাস্ট হয়েছে, সদ্য হয়েছে। কয়েকটা কিছু দূর খোলো, তাহলেই বোঝা যাবে যে এটা আসলে 2 ভাঁজ করে খুললে পারি হবে। জাস্ট কারখানা থেকে এসেছে সদ্যই। যারা পিঙ্ক লাভার তাদের জন্য, তবে কালারটা মানে কাজটা হয়তো বা আমাদের কাস্টমাইজ একটু চেঞ্জ হতে পারে। এটুকু থাকলেই হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে, খুব চমৎকার একটা কাজ। সবশেষে আমরা নীলাম্বরীটা দেখিয়ে দিই। হ্যাঁ, নীলাম্বরী কাজটাও হচ্ছে ওরা অনেক যত্ন করে। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটাও ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে আমাদের একটু সাদাটা দেখিয়ে দাও তো। এখানে আমাদের হচ্ছে একটু দাগ লেগে গেছে, এটা আমরা হয়তো বা আবার নতুন করে। ও না, এটাতে তো দাগ লাগেনি না? আচ্ছা, এটাই থাক। নীলাম্বরীর এটাও অনেক সুন্দর, এটাও দেখিয়ে দাও। তোমরা কী কী কাজ করেছো আমরা সেটা দেখাই। ওয়াও, এক্সিলেন্ট কাজ। ধরো তো এটাতে ওই যে লাল দাগ আছে ওইটা উঠে যাবে। ওইটা কাচলেই উঠে যাবে, একটু দাগ আছে। এটা খুবই সুন্দর একটা কাজ, এক্সেলেন্ট একটা কাজ। ওয়াও, খুব চমৎকার কাজ হচ্ছে। তো তাহলে সোনিয়া, তুমি এই ব্লকের কারখানা থেকে বা অন্যান্য এই ব্লকের কারখানায় সোনিয়ার কাজ কি কি? সোনিয়া এই যে বেডশিটগুলো দেখছেন, প্রথমে আসে এগুলোর পাড় সেলাই করে, লোগো বসাই। লোগো কই আমাদের? লোগো আছে না? লোগো বসাই, তারপরে পিলো কভার বানাই। পিলো কভার বসাই, তারপর বানাই এই যে এগুলো পিলো কভার। তারপরে এগুলো ব্লক করে আপনাদের জন্য একদম রেডি করে এসে কিউসি করে আমাদের কাছে দিয়ে দেয়। যে এখানে অরুণিমার লোগো আছে, অরুণিমার লোগোটা ওরা লাগিয়ে দেয় একদম বেডশিটে। তো এটা মোটামুটি আমাদের নিজস্ব ডিজাইনে কাজ। তো এটা আসলে লাইভ না করে আমরা এই মুহূর্তে আমি বলবো যে সোনিয়ার বেঁচে থাকার একটা কি বলবো লড়াই। এই অরুণিমার কারখানা সোনিয়াকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। সোনিয়া শেষে কি কথা বলবে? আর দুটো কথা বলবে? যা মার কাছে দাঁড়া। নৌশিন কিছু বলবে? একটাই অনুরোধ, সবাই আমাদের প্রোডাক্টসগুলো যদি নেন তাহলে আমাদের হাতে কাজ থাকবে আর আমাদের জীবনযাপন মানে সামনের দিকে এগানোর একটা ব্যবস্থা থাকবে। কেননা এই প্রোডাক্টসগুলো বিক্রি না হলে আমাদের এই কারখানাটা চলবে না, কারখানাটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের এখানে ডাইসে আমাদের মানে হাতের কাজ তো মানে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, এটা আপনারা কিছু মনে করবেন না। তাহলে আমাদের এগুলো নিলে পারে আমাদের মতন মানে তোমরা সংশোধনের চেষ্টা তো করবে, তাই না? মানুষ টাকা দিয়ে জিনিস নিবে। নিবেন আর আমরা অনেক চেষ্টা করি। তো যদি আপনারা যদি নেন তাহলে আমাদের হাতে কাজ থাকবে। আর আমরা তাও তো অনেকগুলো বাতিলও করছি, তাই না? যেগুলো অনেকগুলো বাতিল করেছে, কিন্তু এত প্রতি মাসে মাসে তো সম্ভব হয় না।
যেরকম একটা ভাইয়া আমাদের একটা প্রোডাক্ট ফেরত দিল, একটা রং উঠছিল বলে একটা কারণে, কিন্তু ওটা তো আমরা দেখেছি ওটা তো রং উঠছিল না, ওটা হালকা কষ, একদিন বা একটু ভিজিয়ে রাখলে। তাছাড়া এগুলোতে কোনো রং ওঠার কোনো নেই, আমরা যেহেতু আচ্ছা কাজ মানে আমরা করছি। বারবার চেক করছি তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সামান্য কষ্ট যাচ্ছে কিন্তু এটা ফেড না হয়ে যাচ্ছে বা ইয়ে না হচ্ছে না না, এরকম কোনো আমরা চেক করে ইয়ে নেই। কাজগুলো করছি, কিন্তু এটা তারপরেও ফেরত ওনার আসছে। অধিকার আছে, যদি মনে করেন যে উনি ওটা হ্যাঁ, ফেরত দিবেন তো তো সেটা দিবেন। এরকম ভাবে যদি এটাই। এরকম কষ্ট পান তাহলে তো আমাদেরও তো কষ্ট লাগছে, কিন্তু কারণ না, ফেরত আসলে। আমাদের কষ্ট না, কিন্তু কষ্ট আমাদের হচ্ছে তোমার ভয় লাগছে হয়তো ভয় যে লাগছে এটা টিকে আমাদের থাকতে পারবো টিকে কিনা, তাই থাকতে না? পারবো কিনা এই লড়াইয়ের সাথে, হ্যাঁ, এই জন্য আমাদের অনেক ভয় লাগছে যে কাজ করতে যাই গিয়ে। হোক, তো এতদিন ওনারা যখন আমাদের পাশে ছিলেন, নিশ্চয় থাকবেন আমাদের অরুণিমার ব্লগ সেকশনে। তুমি কিছু বলবে? হ্যাঁ বলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে পুলিশ হতে পারি। ও পুলিশ হবে? আচ্ছা, পুলিশ হলে তো তাহলে আমাকে এখন থেকে ভালো কাজ করতে হবে এখন থেকে, তাই না? কখন মন্দ কাজ করলে তো আবার ধরে আমাকে জেলে পুরে দেবে না? হ্যাঁ, আমাকে তো দেবে। মন্দ কাজ তো সবার জন্য সমান, তাই না? রাইট, ভেরি গুড। তাহলে নিজেও মন্দ কাজ করা যাবে না এখন থেকে। আর এক্সারসাইজ করতে হবে কিন্তু। পুলিশ হতে গেলে কিন্তু শাকসবজি খেতে হবে। তুমি সেদিন কি বললে, ছাদ বাগান থেকে শাক দিলে, বলে তো খাবে তো খালি আম্মা, তা কি হলো? পুলিশ হতে হলে বডি লাগবে, বডি লাগবে। তোমার এই বডিতে কি হবে পুলিশের ট্রেনিং? ট্রেনিং ট্রেনিং করতে গেলে তো নিতে পারবে না এই বডিটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তোমার জন্য অনেক অনেক দোয়া। তোমার যদি পুলিশ হওয়ার ইচ্ছা থাকে, অনেক বড় পুলিশ হও। হ্যাঁ, অনেক বড় একজন পুলিশ তোমাকে আশীর্বাদ করেছিলেন একদিন। তো সে পর্যন্ত আজকে আসলে এখানে ভিডিওটা আমি অনেক দিন থেকে করতে চাচ্ছিলাম, তো আমি দেখলাম যে আজকে অফিসে অনেকগুলো বেডশিট জমা পড়ে গেছে, মানে জমা পড়ে গেছে মানে হচ্ছে ডিজাইনগুলো আসলো। আর এই সুযোগে আমি একটু কয়েকদিন লাইভ থেকে হয়তো দূরে থাকবো। তো এটা আপনারা দেখছেন আমরা অরুণিমার যেই মেন স্টোর যেখান থেকে আমরা লাইভ করি সেই জায়গাটাতে আছি। আর বাকি যেই আমাদের স্টোর বা আমাদের কি বলে আমাদের যে আরও কারখানা বা স্টোর সেগুলোতে আমরা এখনও আপনাদেরকে নিয়ে যাইনি। সেই জায়গাগুলোতেও আপনাদেরকে একদিন ঘোরাবো। তো আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই যে অরুণ আলোয় ভেসে ওঠা এই অরুণিমাদের দোয়া করবেন, তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে একদিন এবং নতুন জীবনের স্বপ্ন দেখতে পারে। ভালো থেকো নওশিন। আল্লাহ হাফেজ।